আমন্ত্রণ বিশ্ব বাংলা সাপ্তাহিক আয়োজন কীর্তিকা। আপনাদের সাথে আমি রয়েছি ফারহানা হোসেন নিউ জার্সি থেকে। বিশ্ব বাংলা মানেই বাঙালি হয়ে বাংলা দেখুন, বাংলাকে ভালোবাসুন। এছাড়াও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেল ও পেজে। আজকে আমাদের সাথে দুজন আবৃত্তি শিল্পী আছেন, বাচিক শিল্পী আছেন। বাচিক শিল্পী বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন দীপক চন্দ্র ঘোষ আহ, এবং দেবনিষ্ঠা জানা ভারত থেকে। দীপক চন্দ্র ঘোষ বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন এবং দেবনিষ্ঠা জানা ভারত থেকে যুক্ত হয়েছেন। কেমন আছো তোমরা? ভীষণ ভালো আছি। আমারও খুব ভালো লাগছে। কেমন আছো? আমিও ভালো আর আছি। আজকের এই আয়োজনে যুক্ত হতে পেরে আরো ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। বিশ্ব বাংলা থেকে তোমাদেরকে আমন্ত্রণ আমাদের এখানে আসার জন্য এবং কৃতজ্ঞ আমরা, তোমরা যে আমাদেরকে সময় দিচ্ছ। এবং আমরা তোমাদের সাথে অনেক আড্ডা হবে, অনেক কবিতা শুনবো, আবৃত্তি শুনবো। আমি ফার্স্টে চলে যাচ্ছি, আমি দেবনিষ্ঠার কাছে আসবো একটু পরে। আমি ফার্স্টে দীপকের কাছে চলে যাচ্ছি। দীপক, আবারও জিজ্ঞেস করি, কেমন আছো তুমি? অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তোমার অনুষ্ঠানে আসতে পেরে আসলে খুব আনন্দিত। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আমি চাচ্ছিলাম যে আবার আসো, আবার দেখা হোক আমাদের সবাই, আবার দর্শকরা তোমাকে দেখুক। ভালো আছি বলতে কি দীপক, যে যতটুকু ভালো থাকা যায়, এখনো তো পৃথিবীর সবকিছু ভালো হয়ে উঠেনি, আরো বেড়েই চলছে। তা যতটুকু ভালো থাকা যায় ভালো থাকছি। তুমি কি স্বাভাবিক হয়ে এসছে বাংলাদেশে? কিছু না, এখনো তো সবই আগের মতোই। বাংলাদেশে যেটা হচ্ছে যে মানে করোনা বাড়ছে, কিন্তু মানুষের জীবনের তাগিদেই অফিস বা কর্মক্ষেত্রে যোগ দিতে হচ্ছে। তো সবকিছুই চলছে, বাট একটু নিরাপত্তা, নিজেদের মধ্যে থেকে যতটুকু সচেতন থেকে করোনা থেকে মুক্ত হওয়া যায়, থাকা যায়, সেটাই চলছে। ভালো লাগলো যে আসলে এখনো আমরা মানে ভালো আছি, এটাই ভালো লাগা আমাদের, যে ভালো আছি এখন পর্যন্ত সবাই। এটাই ভালো লাগা। মাঝে তো তোমার সাথে আমার কথা হতো, তুমিও একটু শিখছিলে, মানে আসলে এই যে সেরে উঠেছো বা ভালো আছো, এটাই অনেক বড় আমাদের সবার কাছে বা তোমার ফ্যামিলির কাছে। তা দীপক, হ্যাঁ, তা আমি তোমার সাথে কিছু কবিতা নিয়ে কথা বলি, আবৃত্তি নিয়ে কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, শুদ্ধ উচ্চারণ ও বাচনিক উৎকর্ষ বিচারে বাংলা ভাষার মাধুর্য তোমাকে কিভাবে কতটুকু টানে? হ্যাঁ, খুব চমৎকার প্রশ্ন। বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মধুরতম ভাষা, আমাদের মাতৃভাষা। এবং যদি বলি একটু যে এটা শুদ্ধ উচ্চারণ, বাংলা শুদ্ধ উচ্চারণ আসলেই কিছু নিয়ম মেনেই তো উচ্চারণগুলো করতে হয়। তো এটা একটা প্রতিদিনের চর্চা বলা যায়। আপনি যদি চর্চাটা নিয়মিত রাখেন তাহলে শুদ্ধভাবে কথা বলা সহজ। কারণ আমাদের যে আঞ্চলিকতার টান সবারই আসে কিছু না কিছু কথাবার্তায়। সেগুলোকে আমরা কিছুটা দূরে সরিয়ে রাখতে পারি যদি আমরা সেই নিয়মগুলো, উচ্চারণের যে রীতি, সেই রীতিগুলো যদি মেনে চলি, তাহলেই আমরা শুদ্ধভাবে বা প্রমিত উচ্চারণে কথা বলা সম্ভব। এবং বাচনিক উৎকর্ষতা যেটা, বচন শৈলী যেটা, সেটা আমি বলবো ব্যক্তি কেন্দ্রিক কিছুটা আলাদা, মানে এটা ব্যক্তি বিশেষে আলাদা। আমরা অনেক সময় বলি যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, বিশ্ব সাহিত্য কেন্দ্রের অধ্যাপক আবু সাইদ স্যারের কথা শুনতে ঘন্টার পর ঘন্টা কথা শুনতে পারবো। ওনার যে
বচন শৈলী, কথা বলার স্টাইল, সেটা আমাদেরকে মুগ্ধ করে। আবার যদি বলি আমাদের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ভাই, ওনার সাথে যখন কোনো আড্ডায় বসি, কথা বলি, হাসান আরিফ ভাই এমন সুন্দর করে কথা বলেন, মানে জীবনের কিছু গল্প ঘটনাগুলোকে এমন ভাবে বলেন, মনে হয় যে সবগুলোই কবিতার মতো শুনতে মনে হচ্ছে। অনেক কিছু শেখার আছে মানে বচনশৈলী বা বাচনিক উৎকর্ষ নিয়ে যে কাজ হচ্ছে আমাদের সাংগঠনিক ভাবে। টিএসসি কেন্দ্রিক কিছু সংগঠন এগুলো নিয়ে কাজ করে, কর্মশালা ভিত্তিক আবৃত্তি শেখানো, উচ্চারণ শেখানো এবং বাচনিক যে উৎকর্ষতা, সেটাও এক ধরনের চর্চার মাধ্যমেই হয়ে থাকে। খুব সুন্দর করে উত্তর দিয়েছে, বুঝিয়ে দিয়েছে খুব সুন্দর করে, যে ভালো লাগলো। আসলে সবসময় এভাবে শোনা হয় না। তা আবৃত্তি শুরু করা যাক। প্রথম আবৃত্তি তুমি, যেহেতু আমার দর্শকরা সব বসে আছে আবৃত্তি শুনবে, আমার কথা কেউ শুনবে না, আবৃত্তি শুনবে। আবৃত্তি করো। আমি যেহেতু 2021 নতুন বছরের শুরু, আজকে 10 তারিখ, আমরা 2020 মানে পার করলাম, একটা দুঃসময় পার করেছি, এখনো চলছে যদিও। আমরা চাইবো 2021 সুসময় বয়ে আনুক, সুখবর বয়ে আনুক, সাফল্য বয়ে আনুক সবার জীবনে। এটি একটি গান। এই গানটি লিখেছেন গীতিকার প্রণব রায়, গেয়েছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। এই গানটিকে আমি একটু পাঠ করব নতুন বছরের শুরুতে। হয়তো এটা যাবে আজকের দিনের জন্য। কবিতাটির নাম হচ্ছে নতুন সূর্য আলো দাও। নতুন সূর্য আলো দাও, আলো দাও, স্বার্থের লোভে মিথ্যারে যেন করি না কো আশ্রয়। সত্যের পথ হোক না দুঃখময়, দুঃখ যাক, মিথ্যা যাক। আলো দেখাও, আলো দেখাও, সত্যের পথ মঙ্গল পথ, তাই শেখাও, তাই শেখাও। নতুন সূর্য আলো দাও, আলো দাও, মানুষের যেন বঞ্চনা করে নিজেরে করি না হীন। অন্যায় যেন হার মানে চিরদিন। অন্ধরাত কর প্রভাত, আলো দেখাও, আলো দেখাও, মর্মে আমার শুভ্র প্রাণের ফুল ফোটাও, ফুল ফোটাও। নতুন সূর্য আলো দাও, আলো দাও, আধার মনের দিগন্তে আজ আলো দেখাও, আলো দেখাও। নতুন সূর্য আলো দাও, আলো দাও। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। সত্যি তো, আসলে আমরা 2021-এ আমরা আলো চাই, আর অন্ধকার চাই না। অনেক অনেক তো হলো 2020, এখন আমরা আবার নতুন আশা করতে পারি 2021-এ। নিশ্চয়ই উপরওয়ালা, ভগবান বলো, ঈশ্বর বলো, আল্লাহ বলো, উনি তো একজন আছেন, উনি আমাদেরকে পথ দেখাবেন। আর তুমি এখন আরেকটা আবৃত্তি করো, আমাদেরকে শোনাও, তারপর আমি পরে দেবন স্ট্যাটাসে চলে যাবো। আচ্ছা, ঠিক আছে। আজকে 10ই জানুয়ারি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ দিন পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন দেশে উনি ফিরেছিলেন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকে পড়ছি কবিতা বাপজান মোর মুজিবর, কবি তনিমা হাজরা। বিভেদ যখন খোলস ছাড়ে, বেরিয়ে আসে বর্বর। হত্যাকাণ্ড কি প্রকাণ্ড, নীতির গায়ে প্রবল জ্বর। জানলা খোলো, জানলা খোলো, রোদ্দুরে দাও দুয়ার ঘর। মানুষের প্রাণের ভাষা বুঝবে ক্যাডা, বাপজান মোর মুজিবর। বাংলা তোমার মনের কথা, বাংলা তোমার কুঁড়ে ঘর। আমজনতার ঢেউ উঠেছে,
আবেগে ডানায় থর থর, মানুষের প্রাণের ভাষা বুঝবে কেডা, বাপজান মোর মজিবর। বাঁচতে চাইছে বাংলা যখন, মুক্তি চাইছে নিরন্তর, মা বোনেরাও অস্ত্র ধরে, হে জননী অত্যাচারের জ্বালা হতে বাংলাকে তোর মুক্ত কর। এক একটি ঘর দুর্গ বানাও, দাও ঐক্যে বাঁধন পরস্পর, বন্ধু কথার অর্থ গভীর, মনের ভিতর যাহার ঘর, মানুষের প্রাণের ভাষা বুঝবে কেডা, বাপজান মোর মজিবর। হত্যা যখন নির্বিশেষে উপড়ে নিচ্ছে একটি জাতির মূল শিকড়, তুমি যত্ন ভরে সামলেছিলে সেই জাতিটির ভগ্ন হৃদয়। মনোরথ আর হার পাজর, স্বদেশ প্রেমের বারুদ জালো, তরুণ মনের বুকের ভিতর, মানুষের প্রাণের ভাষা বুঝবে কেডা, বাপজান মোর মজিবর। ধর্ম ভাষার তলোয়ারে কাটছে দেশের ভেতর বার, তখন একটি জাতি যুদ্ধকালীন চাইছে বাঁচার অধিকার। অন্ন নাই, বস্ত্র নাই, নারীর সম্ভ্রম নাই, ছাদ নাই যে মাথায় তার, মৌলবাদের প্রবল শাসন, সামরিকের অত্যাচার, তুমি একার কাঁধেই নিলে ভার সেই রিক্ত বাংলা বাঁচাবার। হিন্দু কিংবা মুসলমানের বাংলা তো নয় কারোর একার, বাংলা মানে একটি ভাষা, বাংলা মানে একটি জাতি, রুখতে দেশের সর্বনাশকে ডাক দিলে তাই সবার প্রতি। তোমায় দাবায় রাখা কঠিন ছিল, ছিল স্বাধীনতার জানলা খুলে মুক্ত হাওয়ায় উড়ার ডাক। অকস্মাৎ ধানমন্ডির হত্যা লীলায় সভ্যতা যে হতবাক, লজ্জা দেশের সর্বজনের, কি দিলাম তোমায় প্রতিদান। জীবন দিয়ে দেখিয়েছিলে দেশের মানুষ মুখ্য তোমার, গৌণ তোমার নিজের ঘর, নিজের প্রাণ, মানুষের প্রাণের ভাষা বুঝেছিল বাপজান মোর মজিবর। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তুমি জাতির পিতার উপরে কবিতাটা পড়েছো, ভীষণ ভালো লেগেছে, আবৃত্তি করেছো। ধন্যবাদ দীপক তোমাকে। আবার তোমার কাছে আসবো। আমি এখন চলে যাচ্ছি দেবনিষ্ঠা জানা, ভারত থেকে এসছে ও। দেবনিষ্ঠা, কেমন আছো তুমি? আমি ভালো আছি। আর আজকে এই অনুষ্ঠানে থাকতে পেরে এবং কিছুটা সময় কবিতার সাথে থাকবো ভেবে ভীষণ আনন্দ হচ্ছে। খুব ভালো কবিতার আছি। সাথে, হ্যাঁ, আর ওটা আমারও খুব ভালো লাগছে। আমিও ভীষণ কবিতা ভালোবাসি, আবৃত্তি ভালোবাসি, কবিতা ভালোবাসি, যেটাই বলো না কেন, মানে খুব ভালোবাসি। উম, তোমার তোমার কাছে আমার প্রশ্ন, দেবনিষ্ঠা, যে আমি এখানে যারাই আসে আমি করি প্রশ্নটা, যে করোনাকালে কি নিয়ে ব্যস্ত আছে এবং করোনাকাল কেমন যাচ্ছে? যেহেতু সারা বিশ্বে এখনো কোনো কিছুই ঠিক হয়নি, তা তোমার কেমন সময় যাচ্ছে বা কি নিয়ে ব্যস্ত আছো? করোনাকালে যখন করোনাটা ভয়াবহ আকার ধারণ করলো তখনই তো লকডাউন শুরু হয়ে গেল। আর সেই লকডাউনে যখন বাড়িতে আছি ভাবছি যে কিভাবে সময় কাটাবো, খুব মন খারাপ। তখন মাথায় এলো যদি আমরা এই ডিজিটাল মাধ্যমটাকে নিয়ে কিছু করতে পারি। আর যেমনি ভাবা তেমনি কাজ। আমার সংস্থা কল্যাণী শ্রুতিকল্প, তাদের নিয়ে একটা ভাবনা ভেবে ফেললাম, একটা ফেসবুক পেজ তৈরি করলাম কল্যাণী শ্রুতিকল্পর নামে। আর সেখানে আহ 2 শতাধিকের বেশি শিশু শিশু কিশোর কিশোরীদের নিয়ে দেশ বিদেশের নানান প্রান্তের শিশু কিশোর কিশোরীদের নিয়ে একটি উৎসব পালন করি, যা একটি পত্রিকায়, আমাদের ভীষণ জনপ্রিয় একটি পত্রিকা ভারতের, সেখানে লেখালেখি হয়, প্রশংসিত হয়। এবং তারপর একটু সাহস বাড়লো, ভরসা পেলাম, অনেক শুভেচ্ছা বার্তা পেলাম, মানুষের ভালোবাসা পেলাম। তখন আহ শুরু করলাম জন্মভূমি পরিবেশ বান্ধব এই পেজটিতে কাজ করা। দেখলাম যে এখন তো সশরীরে গিয়ে পরিবেশ সচেতনতার উপর কোনো কাজ করতে পারবো না, তাই অনলাইনে কিভাবে করা যায়। তখন ওই বিষয়ক কিছু গান, কবিতা, নাচ এগুলোর মধ্যে দিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করলাম। আমি প্রোগ্রাম এক্সিকিউটিভের ভূমিকা পালন করেছিলাম। তারপর ওটাও ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠলো।
তারপরেও থেমে থাকলাম না, কারণ অনেক দিনই তো লকডাউন, এখনো তো সেভাবে হয়নি। তারপরে গেলাম জন্মভূমি পরিবেশ বান্ধবের পর চারুকণ্ঠ। চারুকণ্ঠ হচ্ছে আমাদের কবিতা এবং কবিতা বিষয় গবেষণা কেন্দ্র। সেখানে আনলাম কবি এবং বাচিক শিল্পী দুজনকেই। কবিরা কবিতা পাঠ করলেন আর বাচিক শিল্পীরা আবৃত্তি পরিবেশন করলেন। সেটাও কিন্তু বিভিন্ন দেশ বিদেশ মিলিয়ে। সেটা এই কিছুদিন আগেই শেষ হলো। তারপর করলাম বিশ্ব বাংলা সংস্কৃতি অঙ্গন, যেটা এখনো চলছে, নতুন কাজ। এখানেও নানান বাচিক শিল্পী, কবি, ছোট ছোট শিশু, কিশোর কিশোরী, তারাও অংশগ্রহণ করছে। এইভাবে করেই আমার লকডাউনটা পুরোটা কেটেছে। বাহ, খুবই ভালো, বসে থাকো, অনেক কিছু না কিছু করেছো। আমি কবে জানি দেখলাম তোমাকে, ক্যালকাটার বইমেলা কি আরম্ভ হ্যাঁ, হয়ে গেছে নাকি? ক্যালকাটা বইমেলা না, আমাদের কল্যাণী বুক ফেয়ার, মানে আমি যেখানে কোথাও, থাকি হ্যাঁ, কল্যাণী, জানি তো একটা কল্যাণী বুক বুক ফেয়ার। বুক হ্যাঁ বুক হ্যাঁ, ফেয়ার আমি দেখেছি বুক তোমাকে। ফেয়ারে। খুব আনন্দ করছো, বাহ। আমার খুব হ্যাঁ, ভালো লেগেছে, কারণ বুক ফেয়ার যেখানে আমার একটা প্রাণের মেলা, এটা যেটা হুম, সত্যি কথা। একদমই তাই। কারণ আমরা বিভিন্ন বই আমরা তখন দেখতে পাই, আর কি কি বই সংগ্রহ করব নতুন নতুন, সে একটা ভাবনা থাকে। তো সেই থেকেই আর কি বুক ফেয়ারে যাওয়া। আমি আসলে একটা এক সময় একটা লেখা লিখেছিলাম যে পৃথিবীতে হাজারতম ফেস্টিভ্যালে আমি গিয়েছি, যেটা সত্যি কথা, যেহেতু আমি বাইরে থাকি। আমি অনেক ফেস্টিভ্যালে গিয়েছি, অনেক মেলাতে গিয়েছি, কিন্তু আমার প্রাণের মেলা বই মেলার মতো আমি, আমার, এটা আমার নিজস্ব একটা মানে অনুভূতি। আমার প্রাণের মেলা বই মেলার মতো আমি কোথাও দেখিনি। আমার একটা লেখা ছিল ছোট, প্রতি বছরই আসলে আমি লেখাটা পোস্ট করি আমাদের ফেব্রুয়ারি মাসে আসলে, যে আচ্ছা, এত ফেস্টিভ্যালে গিয়েছি, এত নানান ফেস্টিভ্যালে আমাকে কোনো কিছু আকৃষ্ট করতে পারেনি। সত্যি কথা, যে বই মেলার মতো কোনো কিছু আমাকে আকৃষ্ট করতে পারেনি। একদমই এটা তাই। এটা আমার অনুভূতি। আমরা যারা লেখালেখির সাথে যুক্ত, কবিতা বা গান এগুলোর সাথে যুক্ত, সংস্কৃতি মনস্ক, তাদের কাছে সেটাই। বইমেলাটাই আর কি আকর্ষণের একটা হ্যাঁ, বিষয়। সেটাই আমি বললাম যে এত ফেস্টিভ্যাল, হ্যাঁ, এত কিছু, কিন্তু আমার কাছে এই বই মেলার মতো কোনো মেলাই আমার কাছে মনে হয়নি যে প্রাণ আছে আমার। নিজস্ব, সেটাই বলেছে যে আসলে যারা আমরা লেখালেখি করি বা যারা আমরা আবৃত্তি হ্যাঁ, চর্চা করি, আমি তো করি না, তোমরা করো, তারা, তাদের কাছে আসলে এটা অনেক বড় একটা পাওয়া। বছরে একবার বা বিভিন্ন ছোট ছোট হয়, একদম। কিন্তু যেটা বড় হয় সেটার জন্য অনেক। তা এখন আমাদেরকে তুমি কি আবৃত্তি করে শোনাবে, একটু বলো। আহ আমি কবিগুরুকে স্মরণ করে তারই কবিতা দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। কারণ তাকে বাদ দিয়ে তো করতে ভালোই লাগে না। তাই আজকেও ঠিক করলাম যে তাকে স্মরণ করেই করি। তাই বাউল কবিতাটি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আমি। দূরে অশ্বত্থ তলায় পুঁতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা, আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে হোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পাই ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পাই মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে জাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া। সেদিন গেল ছেড়ে, আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদাচার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কও তো আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে
বুঝতে পারি খাঁটি তোমার বুকের একতারাটি, তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয়, সব কি তুমি বোঝো, তারই মানে যেন খোঁজো, কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলায় মালা তোলে, তোমায় দোলে মাথার ছুটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমার সাথে এসব পণ্ডিতেরই হাতে? আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া, আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই, আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো, দ্বারের আগল ধরে নাচো, বাউল আমারই এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে। চমৎকার, ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে। আসলে কবিগুরু মানি তো আমাদের প্রাণের একজন প্রাণের কবি। প্রাণের কবি। এখন কি শুনবো দেবনিষ্ঠা? আরেকটা আরেকটা আবৃত্তি করো তুমি তোমার আমাদের দর্শকদের জন্য। শোনাই। হ্যাঁ ঠিক আছে। আমাদের দুই বাংলার প্রিয় কবি এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা এবার শোনাই। খুব ভালো। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টব্য গিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডেকে ওই জাগলো জুয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি আসলো কাঁদুন, মুক্তি এলো আসলো বাঁধুন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস শসলো হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, ফুলল সাগর দুলল আকাশ, ছুটলো বাতাস, গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে, আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন শসলো ফাগুন, মদন মারে খুনমা খাতুন, পলাশ অশোক শিমুল ঘাইল, ফাগ লাগে ওই দিকবাসে গৌদিক বালিকার পিতবাসে। আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের তুন্ধারি ওই আসলো যত সুন্দরী, কারুর গায়ে বুক টলা খুন, কেউ বা আগুন, কেউ মানিনি চোখের জলে বুক ভাসে, প্রাণের বুক ফাটে তাও মুখ ফাটে না, বাণীর বিনা মোর পাশে। ওই তাদের কথা শোনাই তাদের, আমার চোখে জল আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন, পাগল গজন উচ্ছ্বাসে, ওই আসলো আশ্বিন শিউলি শিথিল, হাসলো শিশির দুব ঘাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর হাসলো মরু, কাঁপলো ভূধর কানন তরু, বিশ্ব ডুবান আসলো তুফান উছলে উজান, ভৈরবীদের গান ভাসে, মোর ডাইনে শিশু সদ্যজাত জড়াই মরা বাম পাশে, মন ছুটছে গোয়াজ বলগাহারা অশ্ব যেন পাগলাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। চমৎকার। এমনি আমার খুব ভালো লাগে কবিতাটা, আজ সৃষ্টি সুখের উল্লাসে। যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম আমরা তো নজরুল জয়ন্তী হলেই এটা আসলে একা করতাম না, তখন একটু দু চারজন মিলে প্র্যাকটিস করতাম, এই একটা কবিতাই বেশিরভাগই করতাম সবসময়। খুব ভালো, খুব ভালো লাগলো, ছোটকালের কথা মনে হয়ে গেল।
হ্যাঁ, এটা খুবই জনপ্রিয় কবিতা, আর হ্যাঁ বলতেও জানো, ভীষণ ভালো লাগে। সেটাই, খুব রিদম আছে কবিতাটার ভিতরে, ভীষণ হ্যাঁ, রিদম। হ্যাঁ, হ্যাঁ। তা তোমাকে ধন্যবাদ, আবার তোমার কাছে আসবো। আমি এখন দীপকের কাছে চলে যাচ্ছি। হ্যাঁ দীপক, কবিতা শুনছিলাম খুব আমরা ভালো। সবাই এতক্ষণ। হ্যাঁ, খুব চমৎকার। আম, হ্যাঁ চমৎকার কবিতাগুলো আজকে। আম, এখন আমার তোমার কাছে আমার প্রশ্ন হলো, আবৃত্তি শিল্পী আর বাচিক শিল্পী, এই দুই শিল্প সত্তার পার্থক্য কি আছে? বল, তোমাদের মুখ এটা থেকে শুনতে চাই। আহ, এটা না, এটা বলতে গেলে এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত হবে, ওটাই কারণ এটা ওটাই নিয়ে চেয়েছি। এখনো তর্ক চলছে। হ্যাঁ, এখনো তর্ক চলছে যে আবৃত্তি শিল্পী এবং বাচিক শিল্পী। বাচিক তো শিল্পী। আমার মতামত হুম, হলো এরকম যে আহ, বাচিক শিল্পী যদি আমি বলি, সেটা হবে টোটাল বিষয়টা, যে আহ, যিনি সংবাদ পাঠ করবেন বা নাটকের সংলাপ যিনি পড়ছেন, এবং যিনি খুব সুন্দরভাবে কথা বলছেন, যার কথা শুনলে বক্তৃতা শুনলে মানুষ মুগ্ধ হয়, হ্যাঁ, এবং আবৃত্তি যিনি করছেন, এই টোটাল বিষয়টা যার মধ্যে বিদ্যমান থাকবে, তিনি, তাকে আমরা হয়তো বা বাচিক শিল্পী বলতে পারি। হ্যাঁ, আর আবৃত্তি শিল্পীর আবৃত্তির কন্টেন্টটা হবে শুধু কবিতা অথবা সাহিত্যের কিছু পাঠ। সংকলিত পাঠ হতে পারে আবৃত্তি করতে গেলে, যেটার মূলত কন্টেন্টটাই থাকবে কবিতা। হ্যাঁ, আর বাচিকতার জন্য, বাচিকের জন্য যে কোনো কিছুই হতে পারে, উপস্থাপনা হতে পারে, সংবাদ পাঠ সর্বগুণে হতে পারে, গুণান্বিত। সর্বগুণান্বিত। সো এটা হলো আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, যার সেটাই। দরুন আমরা বলি সেটাই। সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, আমার দর্শকরা হয়তো অনেকেই জানে না জিনিসটা, বাচিক শিল্পী বা উম আবৃত্তি শিল্পীর ভিতরে পার্থক্যটা কি। তা আমি এই জন্যই তোমার কাছে প্রশ্নটা রেখেছি আসলে। আমি এই প্রশ্নটা কাউকে করিনি কখনো। আজকে তোমরা দুজনেই আসছো, আবৃত্তি শিল্পী বলি না কেন বা বাচিক শিল্পী বলি, যেটাই হোক, দুজনকে আমি একসাথে পেয়েই হঠাৎ করে আমার মনে আসলো যে আমি আজকেই প্রশ্নটা করা যায় তোমাদেরকে। হয়তোবা দেবনিষ্ঠার ভিন্ন মতামত থাকতে পারে, আমি জানি না। ভাবছিলাম। হ্যাঁ, না, না, দেবলিস্টার কোনো মতামত থাকলে বলতে পারো। ও, কোনো না, না, সমস্যা নেই, মতামত না, আমরাই তো, উনি তো রাইট। তুলে ধরেছেন নিজের হুম, মতন করে। হুম, আমারও মনে হয় কিছু কিছু ক্ষেত্রে এটাই সঠিক। হ্যাঁ। ওটাই যে আসলে তোমরা যারাই বাচিক শিল্পী হও না কেন বা আবৃত্তি শিল্পী হও না কেন, তোমাদের কণ্ঠে জাদু আছে, যেটা সত্যি কথা। আমরা লিখি, সে লেখাটা আমরা ছেড়ে দেই তোমাদের হাতে, কেউ যখন পড়ে সেটাকে, আমি সবসময় এই কথাটা বলি যে তখন মনে হয় যে আল্লাহ, এটা কি আমি লিখেছিলাম। ওটাকে তোমরা খুব সুন্দর করে ফুটিয়ে তুলো, এটাই হলো তোমাদের গুণ। আহ তাহলে দীপক এখন কি শোনাবে আমাদেরকে? তুমি তোমার পছন্দ মতো শোনাও। আহ, এখন আমি তুমি তো দেখছি যে পরপর দুটো করে কবিতা পড়তে বলো। এই জন্য একটু প্রিপেয়ার একটা ছিলাম যে, একটা তো মন মন ভরে না, আমি কি করব, একটা হ্যাঁ, শুনে তো এই মন জন্য ভরে আমি না। আমি নিজেও প্রিপেয়ার ছিলাম যে কোন দুটো কবিতা পড়বো আর কি। হ্যাঁ, আপু কোন তো দুটো আবার যেহেতু, বলে এখন। হ্যাঁ, পৌষ মাস, পৌষ পার্বণ চলছে চারদিকে, পিঠে পৌষ পুলির পার্বণ। উৎসব চলছে। হ্যাঁ, আমি এবারে যে কবিতাটি পড়বো, কবিতার নাম হচ্ছে পৌষ পার্বণ, কবি মানিক পাল। এটা তেমন পড়া হয়নি, বাট যেহেতু সময়টা চলে যাচ্ছে, এই সময় সুযোগ পেলাম তোমার এখানে পড়ার, আমি একটু চেষ্টা করছি পাঠ করার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পৌষ পার্বণের সেদিনগুলো হারিয়ে গেল কই, ন্যাড়ার ঘরে রাত্রি জেগে কতই না হইচই, মা পিসি কাকি জেঠির নেই যে চোখে ঘুম, নানান রকম পিঠে পুলির লেগেছে যে ধুম, কার বাড়িতে কেমন পিঠে, কোন পিঠেটা স্বাদ, হরেক রকম পিঠে খেয়েও মিটত না যে স্বাদ, ভোর বেলাতে স্নান করে কাঁপতো গা থরথর, শরীরটাকে করতে গরম, পুড়িয়ে ন্যাড়ার ঘর, নাটাই সুতোয় উড়ত ঘুড়ি দূর আকাশের গায়ে,
সারাটা দিন কাটতো সময় পাড়ায় পাড়ায় গায়ে। পুরনো সে দিনগুলো সব এখন শুধুই স্মৃতি। হারিয়ে গেছে আজ যেন সব সৌহার্দ্য সম্প্রীতি। খুব সুন্দর। এটা এইরকম কবিতা যখন বা আবৃত্তি শুনি মনে হচ্ছে যে কোথায় যেন হারিয়ে যায়, যে সত্যি সব হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে জীবন থেকে আমাদের। আহ, সেটাই। এখন আরেকটা এবারে এবারে পাশে যেটি পড়বো এটা বহুল পঠিত কবিতা, অনেক বিখ্যাত জনেরা পড়েছেন। আমি চেষ্টা করছি। কবিতাটি হচ্ছে তার যেতে যেতে, কবি সুভাষ মুখোপাধ্যায়। তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা, পায়ে তার ঘুঙুর বাঁধা, পরনে উরু উরু ঢেউয়ের নীল ঘাগরা। সে নদীর দুদিকে দুটো মুখ, এক মুখে সে আমাকে আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল। আর যেতে যেতে বুঝিয়ে দিল আমি অমনি করে আসি আর অমনি করে যাই। বুঝিয়ে দিল আমি থেকেও নেই, না থেকেও আছি। আমার কাঁধের উপর হাত রাখলো সময়, তারপর কানের কাছে ফিস ফিস করে বলল, দেখলে, কাণ্ডটা দেখলে, আমি কিন্তু কখনো তোমাকে ছেড়ে থাকি না। তার কথা শুনে হাতের মুঠোটা খুললাম। কাল রাত্রের বাসি ফুলগুলো সত্যিই শুকিয়ে কাঠ হয়ে গেছে। গল্পটার কোনো মাথা মুন্ডু নেই বলে বুড়োধারীদের একেবারেই ভালো লাগলো না। তাছাড়া গল্পটা ছিল বানানো, পাছে তারা উঠে যায় এই ভয়ে ভয়ে তাড়াতাড়ি আরম্ভ করলাম। তারপর যেতে 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 দেখি বনের মধ্যে আলো জ্বালা প্রকাণ্ড এক শহর। সেখানে খাঁ খাঁ করছে বাড়ি, আর সিঁড়িগুলো যেন স্বর্গে উঠে গেছে। তারই একটাতে দেখি চুল এলো করে বসে আছে পরমা সুন্দরী এক রাজকন্যা। লোকগুলোর চোখ চকচক করে উঠল। তাদের চোখে চোখ রেখে আমি বলতে লাগলাম, তারপর সেই রাজকন্যা আমার আঙুলে আঙুল জড়ালো। আমি তাকে আস্তে আস্তে বললাম, তুমি আশা, তুমি আমার জীবন। শুনে সে বলল, এতদিন তোমার জন্যেই আমি হাঁ করে বসে আছি। বুড়োধারীরা আগ্রহ উঠে বসে জিজ্ঞেস করলো, তারপর? ব্যাপারটা যাতে তাদের মাথায় ঢোকে তার জন্য ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে শূন্যে মিলিয়ে যেতে যেতে আমি বললাম, তারপর? তারপর কি বলবো? ওই রাক্ষসী আমাকে খেলো। খুব সুন্দর। আমি আমিও শুনছিলাম তারপর তারপর কি, আমি নিজেও মধ্যে চিন্তা করছিলাম এরপরে কি আসবে। খুব ভালো লাগলো। ধন্যবাদ। ধন্যবাদ দীপক। আমি এখন চলে যাচ্ছি দেবনিষ্ঠার কাছে। দেবনিষ্ঠা, তুমি কালচারালি আর কি কি আহ, কি কি কাজের সাথে যুক্ত আছো? আমি যুক্ত আছি বলতে আমি ছোট থেকেই কবিতার সাথে সাথে গান, নাচ, অভিনয়, ও মাই গড, অনেক শ্রুতিনাট্য কিছু, অনেক এবং গুণী। কিছু লেখালেখি সবকিছুর সাথেই যুক্ত আছি। কিন্তু তার মধ্যে এখন কবিতাটাই আমার কাছে এখন প্রধান হয়ে উঠেছে। সেটা নিয়েই পথ হাঁটছি। কিন্তু তার পাশাপাশি আমার গানটাও রয়েছে, গানেরও বিভিন্ন আচ্ছা, অনুষ্ঠান করি, কিন্তু প্রধান হলো কবিতা। পেশা হিসাবে কোনটাকে নিতে চাচ্ছ, কবিতা নাকি গান, মানে আবৃত্তি নাকি? পেশা হিসেবে আমি আবৃত্তি। আবৃত্তি, বাহ। ওটাই জানতে চাচ্ছি, তুমি একজন খুবই গুণী একটা মেয়ে, যে এত কিছু একসাথে করছো। সত্যি কথা যে এত মানে গুণ সহজে দেখা যায় না, যে একসাথে এত কিছু। আমি তো পারবো না কখনোই। আসলে আমার মানে বেড়ে ওঠাটা একদম সংস্কৃতি মনস্ক পরিবার থেকেই। যেহেতু এই যে, আমার হ্যাঁ। বাবাও লেখালেখি করতেন, আচ্ছা। হ্যাঁ মা লেখালেখি করতেন, বা ছোটবেলাতে যখন এমনি হয়তো গল্প টল্প বলতো তখন কবিতাও শোনানো হতো, ছড়া ছড়া ছোট ছোট ছড়া যে শোনানো হয় বাচ্চাদের, সেরকম আমাকেও শোনানো হতো। তো তখন থেকেই একটা ইন্টারেস্ট ছিল আমার তার প্রতি। খুব এবং আমার ভাই আছে, ভাইও ভালো লেখে আর কি। ও, তো এই জন্য আর কি আছে এই জিনিসগুলো। সাংস্কৃতিক একটা পরিবার পুরো। পরিবার। সেটার জন্য হ্যাঁ।
ওটা আসলে পরিবার থেকে হয়ে আসে। তুমি হ্যাঁ। দেখেছো তোমার বাবাকে, হুম বা হুম। এখন ভাই লিখছেন এই জন্য। ভাই লিখছে, হ্যাঁ। হ্যাঁ। তা এখন আমার দর্শকদের জন্য কি শোনাবে তুমি তোমার আহ মতো করে? এবার হ্যাঁ শোনাই। হুম, দ্বিজেন্দ্রলাল রায়ের একটি কবিতা শোনাই, একটু ব্যঙ্গাত্মক কিন্তু মজার একটি কবিতা। শোনো শোনো। আমাদের সকলেরই পরিচিত, হয়তো শুনে থাকবেন সবাই, বিলেত ফেরতা। ও আচ্ছা। সুন্দর। আমরা বিলেত ফেরতা কভাই, আমরা সাহেব সেজেছি সবাই, তাই কি করি নাচার স্বদেশী আচার, করিয়াছি সব জবাই। আমরা বাংলা গিয়াছি ভুলি, শিখেছি বিলিতি বুলি। আমরা চাকরকে ডাকি বেহারা, আর মুটেদের ডাকি কুলি। রাম কালীপদ হরিচরণ, নাম এসব সেকেলে ধরুন। তাই নিজেদের সব ডে রে মিটার করিয়াছি নামকরণ। আমরা সাহেবের সঙ্গে পটি, আমরা মিস্টার নামে রটি। যদি সাহেব না বলে বাবু কেহ বলে, মনে মনে ভারী চটি। আমরা ছেড়েছি টিকি ও চাদর, আমরা ছেড়েছি ধুতি ও চাদর। আমরা হ্যাট বুট আর প্যান্ট কোট পরে সেজেছি বিলিতি বাঁদর। আমরা বিলিতি ধরনে হাসি, আমরা ফরাসি ধরনে কাশি। আমরা পা ফাঁক করে সিগারেট খেতে বড্ডই ভালোবাসি। আমরা হাতে খেতে বড় ডরাই, আমরা স্ত্রীকে ছুরি কাঁটা ধরাই। আমরা মেয়েদের জুতো মোজা, দিদিমাকে জ্যাকেট কামিজ পরাই। আমাদের সাহেবিয়ানায় বাধা, এই যে রংটা হয় না সাদা, তবু চেষ্টার ত্রুটি নেই, ভিনোলিয়া মাখি রোজ গাদা। আমরা বিলেত ফেরতা কটাই, দেশে কংগ্রেস আদি ঘটাই। আমাদের সাহেব যদিও দেবতা, তবু ওই সাহেব গুলোই চটাই। আমরা সাহেবী রকমে হাঁটি, স্পিচ দিই ইংরেজি খাঁটি, কিন্তু বিপদেতে দিই বাঙালিরই মতো চম্পট পরিপাটি। ভীষণ মজা, আমি তো মজা হ্যাঁ, পাচ্ছিলাম খুব। কথাগুলো ভীষণ মজার। আমি আমি মানে একদমই তুমি তাই, আর এটা পড়ছো, আমি একদম বাস্তবের সাথে খুব হ্যাঁ মিল আমি আছে। হেসেই মরে যাচ্ছি তুমি যখন পড়ছো। খুব মজার একটা আবৃত্তি করলে। এখন কার আবৃত্তি করবে বলো? এখন শামসুর রহমানের একটি কবিতা শোনায়, হ্যাঁ শিওর। ভীষণই প্রিয় কবি। হ্যাঁ আমারও ভীষণ প্রিয় ছবি কবি। আঁকিয়ে, ছোট্ট এবং একটি মিষ্টি কবিতা। শিওর। আমার রঙের বাক্স থেকে ঢালবো এমন নীল, আকাশ পাতাল খুঁজলে তবু পাবে না তার মিল। আমার তুলির ছোঁয়ায় সাদা, পাতায় পড়বে দাগ, হরিণ যাকে ভয় পাবে না, গড়ব তেমন বাঘ। রঙের ছোপে উঠবে হেসে পাথর কাটা পথ, চিলে কোঠায় থামবে এসে সূর্যি মামার রথ। মেঝের চকে আঁকতে পারি আকাশ ছোঁয়া ঘর, দেয়াল জুড়ে ভলগা নদী কিংবা শুকনো থর। ছাদে ওঠে ঝলমলিয়ে সদর বনের গাছ, আঁচড় কেটে ধরতে পারি সবুজ পরীর নাচ। আমার রঙের খেলা এমন, রাতকে করে দিন, খাতার কোনায় ঝলসে ওঠে কঙ্গো কিংবা চীন। খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। ছোট কবিতা, বাট থ্যাংক ইউ। আবৃত্তিটা খুব অনেক সময় ছোট্ট কবিতাগুলো হুম, এত ভালো লাগে বলতে, ওই এত বার্তা বিষয়বস্তু বহন করে ছোট্ট কবিতাগুলো। খুবই সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। আমি এখন আবার আসবো দেবনেশটা তোমার কাছে। আমি দীপকের কাছে চলে যাচ্ছি। হ্যাঁ দীপক, আমার মতো মনে হয় বসে বসে আবৃত্তি শুনছো। হ্যাঁ, চমৎকার। হ্যাঁ। আহ, এখন তোমার কাছে জানতে চাচ্ছি যে বর্তমানে বাংলা কাব্যচর্চার পাশাপাশি কবিতা পাঠের আসর কিংবা ঘরানা খুব জনপ্রিয়তা পাচ্ছে। এই জনপ্রিয়তা ধরে রাখার উপায় কি? এটা খুবই কঠিন প্রশ্ন। আমি যেটা বলছি সেটা হচ্ছে, আহ,
শিল্পের যে জনপ্রিয়তা, হ্যাঁ, বিশুদ্ধ শিল্প যেটা হয়, যেটা ধরো কন্টেন্টটা যদি ভালো হয়, সেটা যদি জনপ্রিয় নাও হয়, সে শিল্পের গুণটা যদি ঠিক থাকে, সেটা মানে আমার কাছে আর কি ব্যক্তিগতভাবে গ্রহণযোগ্য। কারণ জনপ্রিয়তা যদি আমরা বিচার করি এই ডিজিটাল যুগে, কেউ একটা আবল তাবল কিছু পোস্ট দিয়ে অনেক লাইক কমেন্টস পেলো, হয়তো ভাইরাল হলো, এটাকে যদি আমরা জনপ্রিয়তার বিচারে বলি, সেটা সেই বিচারে আমি যেতে রাজি নই। তো আমি বলবো যে এটা ধরে রাখার জন্য অবশ্যই যে গুণগত মান ঠিক রেখে, সেটার যদি জনপ্রিয়তা নাও হয়, হ্যাঁ, সেই চর্চাটা চালিয়ে যেতে হবে, বেশি বেশি করে অনুষ্ঠান করতে হবে, যে মাধ্যমে হোক, সেটা সঙ্গীত হোক, আবৃত্তি হোক, হ্যাঁ, ভালো কিছু যদি আমরা দর্শককে দিতে পারি, সেটা যদি অল্প কিছু দর্শককেও শোনাতে পারি, সেটাকেই আমি তুষ্ট থাকতে চাই। কারণ এখন তুমি যেটা বলছো যে কবিতা, এটা তো আমাদের স্টুডেন্ট লাইফেও আমরা দেখেছি যে কাউকে কিছু গিফট করতে গেলে কবিতার ক্যাসেট বা কবিতার বই গিফট করতাম। হ্যাঁ, তো কবিতাটা অবশ্যই মানে জনপ্রিয় একটা মাধ্যম, মানে যেটা যখন কারো কবিরা তো অনেকেই করে দেশে গেলে সেটাই বলেছে, আমাকে এখনো করে, একদম স্টুডেন্ট লাইফে না, আমাকে মনে লাস্ট 2 ইয়ার্স আগেও করেছে আমার একটা ফ্রেন্ড, সুনীলের পুরা, সুনীল গঙ্গোপাধ্যায় পুরা মানে রোমান্টিক কবিতা, ভালোবাসার কবিতা, মানে আমার খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে কবিতাগুলা এখনো করে। এটা তো আসলে করা উচিত। তাহলে বলো। আরেকটা জিনিস দেখবে, যেটা হলো যে এখন কিন্তু কবিরা কিছু অনুকাব্য লিখে, ছোট ছোট লাইন। আর এটা লেখার একমাত্র কারণ, মানে এটা তো লিখছে, এটা তো শিল্পের একটা বিষয় আছেই, আর আরেকটা কারণ দেখবে যে এটা একটা জনপ্রিয়তা এক ধরনের হয়ে গেছে, যে আমাদের এখনকার যে তরুণ সমাজ বা যারাই একটু ফেসবুকে বা মিডিয়াতে কিছু ছবি পোস্ট করতে গেলে, তারা ওইরকম কিছু মানে টাচি লাইন খুঁজে, যে লাইনটার সাথে তার ওই মুহূর্তটা যায়। হ্যাঁ, তারা ওইরকম সার্চ দিয়ে বা কবিতার বই থেকে কিছু লাইন যুক্ত করে, হয়তো কবির নাম যুক্ত করে পোস্ট গুলো দেয়। এই করে কিন্তু মানে এই অনুকাব্য বা ছোট ছোট লাইন যেগুলো, এটা একটা ব্যাপক জনপ্রিয়তা পেয়ে গেছে। সো মানে জনপ্রিয়তা বিভিন্ন ভাবেই আসতে পারে। ঠিকই বলেছো, বাট মানটা রাখতে হবে, মানটা রেখে জনপ্রিয়তাটা বাড়াতে হবে। তুমি মানবিহীন কোন একটা আমরা পোস্ট করে দিলাম, সেখানে কোনো কিছু নেই, সেটার সাথে কোনো যায় না। সুন্দর করে বলেছো। তা এখন কি শোনাবে আমাদেরকে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে? এবারে আমি যে দুটি কবিতা রেখেছি, এখানে একটি তোমার কবিতা আমি পড়ি, তোমার টাইমলাইন থেকে নিয়ে পড়ি। তো সেখান থেকে একটি কবিতা পড়বো, আর আরেকটি কবিতা পড়বো পূর্ণেন্দু পুত্রীর কবিতা, যে টেলিফোন আসার কথা। আর তোমার যে কবিতাটি, সেটার নাম হচ্ছে ভালো লাগার দেনা। আমি জানি না তুমি যে ফিলিংটা দিয়ে লিখেছো, সেই ফিলিং পর্যন্ত পৌঁছতে পারবো কিনা, তারপর চেষ্টা করছি। তোমরাই পারবে, আমি তো লেখা পর্যন্ত শেষ করে দেই, তোমরাই পারো সেটা পৌঁছে নিতে পারো। আমার আয়ত্ত শুধু টিউলিপ, মঙ্গোলিয়া আর গোলাপের ঝাড়। কোনোদিন ছুঁয়ে দেখিনি কাশফুল, দেখা হয়নি পরন্ত শীতে হলুদ সরিষার মাঠ। আমার কল্পনাতে যা বা অনুভবে যতটুকু পথ হেঁটেছি, ততটুকুই আমার স্বপ্ন মিশ্রিত বিস্মিত হওয়ার পালা। দেখা হয়নি নয়ন মেলে জোনাকির রাতে তারাদের মেলা। মনে পড়ে না কখনো কোনোদিন শুনেছি বাঁশ ঝাড়ের ঝিঝি পোকার ডাক। সোডিয়াম বাতির কৃত্রিম ঝলকে দেখেছি বড়দিনের আলোক সজ্জা। বিশাল আকাশের উপর থালার মতো চকচকে পূর্ণিমা রাত দেখা হয়নি সুরম্য অট্টালিকার ফাঁকে। এক চিলতে আধ দেখা চাঁদ, চাঁদ বলতে এটুকুই বুঝেছি। উপভোগ্য হয়ে কখনো আসেনি নৌকাবাইজ কিংবা লাঠি খেলা। বেসবল সাকারের অবিশ্বাস্য অজান্তে হারিয়েছে এসব। জারি সারি ভাটিয়ালি মোষের গাড়িতে গাড়িয়াল ভাই আজ পাশ্চাত্যের সুরে
হৃদয়ে মম মৃতপ্রায়, তাই চোখ মেলে দেখি আজ জমে আছে ভালো লাগার মতো কত অদেখা। ভালো লাগলো, এটা একটা আসলে আমার আবেগ থেকে লেখা। আমি তোমাকে তোমাকে ঠিক না, আমি এখানে একবার বলেছিলাম যে আমি সেদিন কে বলছিল পড়তে, আমি হচ্ছে একটা কবিতা আছে, আমি তো আসলে আবৃত্তি শিল্পী না, আমি জাস্ট পাঠ করতে পারি। তখনটা আমার একটা ভালো লাগার থেকে যে আমি বাইরে আছি অনেক বছর আসলে, আর ছোটবেলাতেও আমি কখনো এই যে যেটা বললাম যে অনেকে দেখি হলুদ সরিষার ক্ষেতে ছবি তুলছে অনেকে বাংলাদেশে, আমি কখনোই দেখিনি। আমি সরিষার মাঠ দেখিনি, আমি কাশফুল দেখিনি, আমি ছুঁয়ে কখনো দেখিনি। সব আমার কল্পনায় যা আছে। খুব ভালো লাগলো দীপক, ভীষণ ভালো লাগলো, সুন্দর করে তুমি পড়েছো। তোমরাই ফুটিয়ে তুলো, আমি যা একটু আগে বললাম যে আমরা তো লিখি, যে তোমরা ফুটিয়ে তুলো তোমাদের গলা, তখন মনে হয় যে না এই লেখাটা সার্থক, সার্থক হয়েছে, সার্থকতা তখনই পায়। আর তোমাকে আমি জিজ্ঞেস করবো যে আবৃত্তি সংগঠন সর্বাঞ্জন সহসভাপতি হলে তুমি, আর সদস্য সচিব বাংলা সাংস্কৃতিক বলয়, তা তোমার সর্বাঞ্জন নিয়ে কিছু বলো, যে ওখানে আহ, সর্বাঞ্জন হচ্ছে, তুমি জানো হয়তো বাংলাদেশের যে আবৃত্তি শিল্প, মানে এটা আহ, মানে সাংগঠনিক যে আবৃত্তি চর্চা, সেই চর্চাটা ব্যাপক হারে হয় বাংলাদেশে। আমাদের যে সংগঠনগুলো আছে, সংগঠনগুলো নিয়ে একটি সংগঠন আছে, সেটা হলো বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। আর আমাদের যে সর্বাঞ্জন আমরা প্রতিষ্ঠা করি আমি, আমার বন্ধু মনিরুল ইসলাম এবং সুপ্রভা সেবতী সহ আরো কয়েকজন, আজ থেকে 2012 সালে। হ্যাঁ, তো সর্বাঞ্জনের হয়ে আমরা যেটা করি, দলীয় আবৃত্তি করি বিভিন্ন জাতীয় উৎসবগুলোতে, এবং আমরা 3 মাস অন্তর অন্তর কর্মশালার আয়োজন করি কিছু নতুন মানুষের বা আবৃত্তি শিল্পী তৈরি করার লক্ষ্যে, অথবা বাংলা ভাষার যে প্রমিত উচ্চারণ এবং বাংলার যে বাচনিক উৎকর্ষতা, এগুলো যাতে মানে প্রচার বা প্রসারের জন্য আমরা এই কর্মশালাগুলো করে থাকি টিএসসি কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর আমাদের দল থেকে আমরা সচরাচর কিছু অনুষ্ঠান করি, যেটা বিভিন্ন দিবস উপলক্ষে, অথবা দলের মানে নিবেদিত প্রাণ আবৃত্তি শিল্পী যারা আছে তাদেরকে নিয়ে কিছু প্রযোজনা করি বিষয়ে, যেটা ঋতু ভিত্তিক হতে পারে, কবির কবিতা ভিত্তিক হতে পারে। তো আমাদের দলের সবচেয়ে বড় যেটা অ্যাচিভমেন্ট বলবো, আমাদের গত করোনাকালীন সময়ের আগে আমরা ঘুম নেই অতঃপর নামে একটা প্রযোজনা করেছি, যেটা এ পর্যন্ত, মানে আমি বলবো যেটা আমার দল বলে কথা না, বাংলাদেশে আবৃত্তি প্রযোজনার ক্ষেত্রে এটা শ্রেষ্ঠতম একটা আবৃত্তি প্রযোজনা, যেটার মধ্যে মানে নাটকের মতো করে কিছু মুভমেন্ট ছিল, কোরিওগ্রাফি ছিল, স্টেজ ব্যবহার করার বিষয় ছিল। আর আমরা যে বিষয়টার উপর করেছিলাম সেটা হলো আমাদের বীর মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাই তো একজন বীর মুক্তিযোদ্ধা, এবং উনি ঢাকার একজন গেরিলা যোদ্ধা ছিলেন। হ্যাঁ, সেই ঢাকার যে যোদ্ধাদের যে কাহিনীগুলো ছিল সেগুলোকে নিয়ে উনি ঘুম নেই একটি গ্রন্থ রচনা করেন। সেই গ্রন্থ থেকে এবং সোফিয়া কামালের স্মৃতি ৭১-এর কিছু অংশ নিয়ে আমাদের যে বাংলাদেশ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ভাইয়ের নির্দেশনায় আমরা এই প্রযোজনাটি মঞ্চস্থ করি। এটা করার পরপরই আমাদের এত রিকোয়েস্ট এসেছে যেটা বলার মতো না। আমরা প্রায় ৭-৮টির মতো মঞ্চ করেছি। আরো রিকোয়েস্ট ছিল, করোনার কারণে আর হচ্ছে না এখন, এই আর কি। আর বাংলা সংস্কৃতি বলয়টা হচ্ছে যে আমরা আগরতলায় গিয়েছিলাম দুটো প্রোগ্রাম করতে। একটা গিয়েছিলাম আগরতলার যে কি বলবো আঞ্চলিক মানে প্রাদেশিক যে গভর্নমেন্ট তাদের আমন্ত্রণে আগরতলা একটা বই মেলায় রাষ্ট্রীয় অনুষ্ঠান, সেখানে আমাদের একটা দলীয় প্রযোজনা ছিল। এটা 4-5টা দল মিলে আমরা কাজটা করেছি। ওটার নেতৃত্বে ছিলেন কাজী মাহতাব সুমন। ওখানে আমরা গিয়েছিলাম ওই অনুষ্ঠানটা করার জন্য। ওখানে ভ্যানগার্ড নিউজ চ্যানেলের যে কর্ণধার সেবক ভট্টাচার্য, উনি তখন আমাদেরকে একটা প্রস্তাব দেন
যে আমরা বাংলা সংস্কৃতি বলয় গঠন করতে পারি কিনা, যেখানে বাংলা ভাষাভাষীর যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন তাদেরকে নিয়ে আমরা একটা মঞ্চ বা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি কিনা। সেই আলোচনা এগুতে এগুতে আমরা করোনাকালীন সময়ে গুগল মিটের মাধ্যমে 160 জনের অংশগ্রহণে একটি অনলাইন কনভেনশন করি, যেখানে আমাদের বিশ্ব কমিটি গঠন হয়। সেই বিশ্ব কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হন আগরতলা থেকে দেবাশিস এন্দ, উনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী। আর সেই কমিটিতে আমাকে সদস্য সচিব নির্বাচিত করেন বাংলাদেশ থেকে। আরো আছেন 31 সদস্য বিশিষ্ট একটি কমিটি। কালকে একটা অনুষ্ঠান হয়ে গেল ওনাদের, আমি হ্যাঁ, দেখলাম সেটার একটা পৌষ পার্বণ অনুষ্ঠান হলো গতকাল। দেখেছি। আমাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানও অনলাইনে হয়েছে, কিন্তু এটার আমাদের ইচ্ছে আছে করোনার এই অতিমারি চলে গেলে আমরা হয়তো ঢাকাতে অথবা আগরতলাতে মানে মঞ্চে একটা বড় আকারের একটা অনুষ্ঠান করব, যেখানে মানে সারা পৃথিবী থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন, কবি সাহিত্যিক বা যারা আছেন। তা এখন ভালো লাগলো শুনে, আসলে এগুলা জানতাম না, এই জন্যই তোমাকে জিজ্ঞেস করেছি যে সাংস্কৃতিক বলটা, বাংলা সাংস্কৃতিক বলের সম্পর্কে বল, কারণ আমি কালকে অনুষ্ঠানটা দেখছিলাম তো একটুখানি, আমার অত জানা ছিল না। আমি দেখলাম যে আমার ভালো লেগেছে, যে যেহেতু আমি নিজে লাইভ করি, আমার লাইভের অনুষ্ঠানগুলো ভালোই লাগে, আমি চেষ্টা করি অ্যাটলিস্ট দেখার। তা এখন দীপক আমাদেরকে কি কবিতা আবৃত্তি করে শোনাবে, বলো এখন কোনটা করতে চেয়েছো? এবারে পড়ছি কবি পূর্ণেন্দু পুত্রীর কবিতা যে টেলিফোন আসার কথা। খুব সুন্দর কবিতাটা, ভীষণ সুন্দর। যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি, প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে, সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে, একান্তে যার হাসির কথা হাসেনি, যে টেলিফোন আসার কথা আসেনি। অপেক্ষামান বুকের ভেতর কাসর ঘন্টা শাখে রুলো, 100 বনের বাতাস এসে একটা গাছে হুলস্থুল, আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে, দিঘির পাড়ে হারিয়ে যেতে সাঁতার জলের মতো নাচে, এখনো কি ডাকার সাজে সাজেনি, যে টেলিফোন বাজার কথা বাজেনি। তৃষ্ণা যেন জলের ফোঁটা, বাড়তে বাড়তে বৃষ্টি বাদল, তৃষ্ণা যেন ধূপের কাঠি, গন্ধে আঁকে সুখের আদল, খা খা মনের সবটা খালি, মরা নদীর চড়ার বালি, অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি, প্রতীক্ষা তাই প্রহরবিহীন, আজীবন ও সর্বজনীন, সরোবর তো সবার বুকেই, পদ্ম কেবল পর্দানসীন, স্বপ্নকে দেয় সর্বশরীর, সম্মুখে সে ভাসে না, যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না, যে টেলিফোন বাজার কথা সে টেলিফোন বাজে না। খুব সুন্দর হলো। এমনি যে টেলিফোন আসার কথা আমি প্রায় ইউটিউবে শুনি, আমার কিছু কিছু খুব ভালো লাগার কবিতা আছে, এটা আমার পছন্দের একটা তালিকা আছে, সেখান থেকে আমি মাঝে মাঝে শুনি, হয়তো কাজ করি বসে বসে। আমি আবার আসবো দীপক, তোমাকে ছেড়ে দিচ্ছি না, আবার কতক্ষণ পরে আসছি, দেবনিষ্ঠার কাছে যাচ্ছি। হ্যাঁ দেবনিষ্ঠা, আমি আমি শুনে আমি দেখেছি বা আমি জানি তোমার আবৃত্তির স্কুল আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সম্বন্ধে কল্যাণী শ্রুতি কল্প। আচ্ছা, ওটা সম্বন্ধে একটু বলো, যে ওখানে কতজন বাচ্চা আছে বা বড় আছেন, বা ওখানে কি ধরনের কয়জন টিচার আছেন, বা কি ধরনের শেখানো হয়, একটু বলো আমাদেরকে। কল্যাণী শ্রুতিকল্প আমি গড়ে তুলি। আমার ইচ্ছে ছিল যে কবিতার সাথে কিভাবে সময়টা বেশি করে দিতে পারবো। তো তখনই আমার মনে হলো যদি আমি কিছু বাচ্চাদের শেখাই বা ওদের সাথে একটু বসি কবিতা নিয়ে, তাহলে হয়তো আমার চর্চাটাও করা হবে। তাই আমি বলতে পারি যে
কবিতাটাকে চর্চা করার স্বার্থে, কবিতাকে লালন পালন করার স্বার্থেই আমি এই সংগঠনটা গড়ে তুলি, যার নাম দিই কল্যাণী শ্রুতিকল্প। এখানে শিশু কিশোর কিশোরী তো রয়েছে, বড়রাও আছেন, অনেকেই শেখেন। এবং এখন যেটা হলো, করোনা পরিস্থিতিতে কেউ আর কি আসতে পারছিল না, মানে আমার বাড়িতেই স্কুলটি, তো এখন অনলাইনেই ক্লাস হয়। এবং তার ফলে যেটা হয়েছে যে অনেক দূর দূরান্ত থেকেও অনেকেই এই অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছেন, খুব যেটা ভালো। একটা ভালো দিক। হ্যাঁ, কারণ তারাও তো কোনোদিন ভাবতে পারিনি যে তাদের সাথে আমার পরিচয় হবে বা তাদেরকে আমি কিছু শেখাতে পারবো। তো সেটা ঘটেছে, করোনা কালে প্রাপ্তি এটাও ঘটেছে আর কি। আম, এবং যেটা আমার মনে হয়, ছোটদের নিয়ে যখন আমি কাজ করি, মনে হয় যেন আমি ওদের ভেতরে প্রবেশ করতে পারছি, এবং ওদের ভেতরে প্রবেশ করা মানে ওদের পরিবারের মধ্যেও প্রবেশ করতে পারছি। অর্থাৎ কবিতাকে বা কবিতার বীজ বলতে পারি, যেটাকে আমি ওদের পরিবারেও বপন করতে পারছি। কারণ যখন কোনো বাচ্চাকে একটা কবিতা শেখানো হয়, তখন সে কি করে, ওই কবিতাকে বাড়িতে গিয়ে মা বাবার কাছে বলে। তো তখন তাদের মা বাবাদেরও এই কবিতার প্রতি আকর্ষণটা গড়ে ওঠে। তারা ইচ্ছে প্রকাশ করে যে আহ কবিতা তারাও শিখবে। তো এইরকম ভাবেও যেটা আমার প্রাপ্তি ঘটেছে, যাদের মা বাবাদের কোনোদিন সুযোগ ঘটেনি কবিতার সাথে বসত করার, তারাও তাদের ছেলে মেয়েদের হাত ধরে আমার কাছে এসেছেন। এটাও একটা আমার প্রাপ্তি ঘটেছে। তো কত কল্যাণী শ্রুতিকল্প নানান অনুষ্ঠান করে এখন, তো অনলাইনে করছে, নইলে এমনি বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ হয় নানান কত প্রোডাকশন। বছরে তো বাচ্চা এইভাবেই থেকে আছে চলছে। এখানে? কত বছরে? আমার কাছে সব থেকে যে ছোট্ট এখন, তার বয়স 3.5 বছর। ও মাই গড, 3.5 এত বছর। ছোট, সে কথা বলতে পারে? এত ছোট। হ্যাঁ, কথা বলতে পারে, আতো আতো করে বলে, চলছে। আহ, বাহ, খুবই তো মজার। হ্যাঁ, ভীষণ, কতজন, ওদের সাথেই কতজন সময় হবে? কেটে যায়। কতজন আহ, ছাত্রছাত্রী হবে? অনেক অনেক আছে, অনেক আছে। তুমি আহ, ওদেরকে অনলাইনে একসাথেই বসাও? সবাইকে হ্যাঁ, একসাথে অনলাইনে না, মানে যেহেতু অনেক হয়ে গেছে, তাই এখন ভাগ করে গ্রুপে গ্রুপে ভাগ করাই করে আর কি। নিতে, হ্যাঁ, না হলে তো ভাগ হবে করে না। নিতে হয়, নাহলে একসাথে হয় না। ছোট তো, সেটাই। মানে হুম। অনেক প্রবলেম চলে আসে। বা খুব ভালো লাগলো যে তুমি হ্যাঁ, এই কাজের সাথে যুক্ত আছো, এবং বাচ্চাদের সাথে কাজ করতে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, আমি হ্যাঁ, তো হ্যাঁ, একটা ভীষণই স্কুলে ভালো আছি। লাগে। হ্যাঁ, আমার আমার খুব ভালো লাগে বাচ্চাদের সাথে কাজ করতে। ওরা এত মানে নিষ্পাপ হয়, এবং পুরো সেই নিষ্পাপ মাটির হয়। ডেলার মতন, যেভাবে হ্যাঁ, গড়বো সেভাবেই রূপ সেভাবেই নেবে। হবে। এই জন্য আরো বেশি ভালো লাগে। আরো ভালো লাগে সত্যি কথা, যে বাচ্চাদের হ্যাঁ, সাথে কাজ করতে, ওরা তো আসলে একটা অ্যাঞ্জেল, যাকে বলি। হুম, হ্যাঁ, একটা অ্যাঞ্জেল। একদম। তুমি এখন কি আবৃত্তি শোনাবে আমাদেরকে? শোনাও। আমি তাহলে একটু স্মৃতির সিঁড়ি বেয়ে ছোটদের কবিতায় চলে যাই, ছেলেবেলায় ফিরে যাই। ওকে। আমার বিশ্বাস আজকে যেরকম বড়রাও শুনছে, সেরকম ছোটরাও আছে নিশ্চয়ই, তারাও হ্যাঁ, হ্যাঁ, শুনছে, হ্যাঁ, ভালো লাগবে। অবশ্যই, অবশ্যই। সুকুমার রায়ের একটি কবিতা শোনাই, যা আমরা ছোটবেলায় খুব বলতাম। ঠিকানা। আরে আরে জগমোহন, এসো, 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 বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো, শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা, কি যেন নাম, ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমড়াতলার মোড়ে 3 মুখো 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে, 3টে গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমলাতড়ার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও নাকো মোড়ে। হ্যাঁ, তোমার তোমার মানে ছোট ছোট যারা
ওখানে শিক্ষার্থী আছে, ওরা মনে হয় স্টুডেন্টরা সবাই মনে হয় খুব মজা পায় তোমার সাথে কবিতা হ্যাঁ, করতে। ভীষণ মজা পায়। কারণ তুমি ভীষণ হাসি খুশি একটা মানুষ, আমি দেখে বুঝতে পারছি যে তোমার সাথে পড়তে খুবই মজা পায়। আমার তো মনে হচ্ছে আমি নিজেই ভর্তি হয়ে যাই তোমার সাথে। সত্যি কথা, মনে হচ্ছে যে নিজেই ভর্তি অলওয়েজ হয়ে যায়। ওয়েলকাম, ঠিক আছে, আমি আমার চেষ্টা দরজা সব করবো, সময় খোলা। চেষ্টা করবো। তা দেবনিষ্ঠা, এখন আমাদেরকে আরেকটা কি হ্যাঁ, শোনাবে? এখন একটু অন্য রকমের শোনাই, এবার একটু বড়দের জন্য। খুবই বাস্তবমুখী কবিতা বীরেন্দ্র চট্টোপাধ্যায়। আর বীরেন্দ্র চট্টোপাধ্যায় যে ধরনের কবি, তিনি সবসময় মানুষের মধ্যে ঢোকার চেষ্টা করেছেন। মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা তার হ্যাঁ। কবিতায় সবসময় প্রতিফলিত হয়। তো সেরকমই একটি কবিতা যেখানে বস্তিবাসীর জীবনের কথা বলা হয়েছে, যে তারা কিভাবে দিন যাপন করে। তো সেরকমই একটি কবিতা, কালো বস্তির পাঁচালী, সেটা আমি এখন শোনাচ্ছি। কালো রাত কাটে না, কাটে না, এতটা কি রোদ্দুর এই পথে হাঁটে না, ঘরে না, মাঠে না। সূর্যি ঠাকুর, শোনো, সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা খুকু তোমারও কি পর গো? মাগো, এত ডাকি খিদের দেবতাটাকে, বেশি নয়, যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখে। তুই আর আমি দুঃখ ভুলবো, ভুলবো পেটের জ্বালা। খিদের দেবতা সে কি একেবারে কালা? বাছারে, আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো, কোনো দেবতাই বস্তিতে আসে না কো। আয় রোদ্দুর আয়, আয় আমাদের ন্যাংটা খুকুর নোংরা বিছানায়। আয় রোদ্দুর বস্তিতে, আধমরা ওই খুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে। আয় লক্ষ্মী, আয় রে সোনা, এইটুকুতেই জাত যাবে না। আয় রোদ্দুর আয়, দারুণ শীতে খুকু মোদের ঠান্ডা হয়ে যায়। আইরে শীত মারিয়ে, ভয়ের জুজু ডাইনি বুড়ির চুল ধরে দে তাড়িয়ে। আয় লক্ষ্মী, আয় রে সোনা, রাত গেলে কি ভোর হবে না? শূন্য উঠান, শূন্য মাচা, শূন্য ভাড়ার ঘর, এমন দিনে বাছারে তোর এ কোন কঠিন জ্বর। এর ঝাঁটা ওর লাথি খেয়ে বেড়েছিস তুই ছেলে, বাঁচবি কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আমি কি তোর মা? চোখের জলে ঘর ভেসে যায়, তাপ তো কমে না। ক্ষুধার আগুন দাও দাও দাও, কান্না ভেজা ঘরে, মায়ের কোলে দুধের শিশু দুধ ছাড়া আজ মরে। বাইরে বাতাস আছড়ে পড়ে, আমি কি তোর মা? ঝাঁটা সইলাম, লাথি সইলাম, কি জন্যে সোনা? খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। মানে তুমি এত সুন্দর করে পড়েছো যে সত্যি আমি মুগ্ধ, আমি মুগ্ধ যে কবিতা এত আবেগ দিয়ে পড়েছো। অনেকখানি ভালো লাগা। হ্যাঁ, হ্যাঁ, ভালো লাগলো। আমার দর্শকদেরও নিশ্চয়ই ভালো লেগেছে, আমি প্রচুর কমেন্ট দেখতে পাচ্ছি এখানে। আহ দীপকের কাছে চলে যাচ্ছি, দেবনিষ্ঠা, আবার হয়তো আসবো তোমার কাছে আমি। দীপক, কি শোনাবে এখন? বেশি কথা না বললেই হয়, আমার হ্যাঁ, সেটাই অনেক কথা আমার বলা মনে ছিল। হ্যাঁ, কিন্তু বললে আমার দর্শকরা বলবে তুমি আর বসো না এখানে। তুমি বলো। সেটা ঠিক আছে। আমি একটু ভালোবাসার বা প্রেমের কবিতা পড়তে যাচ্ছি। শিওর, শিওর, খুবই আমি ভালো। থামবো না, দুটো কবিতা পড়বো, দুটো কবিতা পরপর পড়ে যাব, ঠিক আছে, যেহেতু একটা কম্বিনেশন আছে। ওকে। কবির নামটা বলে একটু পড়ে ফেলো। শুধু তুমি চাইলেই, তুমি আর আমি মিলে আমরা হয়ে যেতে পারি। শুধু তুমি চাইলেই ফেলে আসা দিনগুলোয়
আবার ফিরে যেতে পারি। আমরা হয়ে উঠতে পারি আবার তারুণ্যে উচ্ছল ঝগড়াটে যুগল, নাগরিক অসভ্যতায় অভিমানী পাগল। অনায়াসেই আমরা হয়ে যেতে পারি মধ্যবিত্তে সুখী ছাপোষা সংসারী, ঘরদোর ছাইপাশ, যাই রাধি তাই খাস। বলাকায় সিনেমা দেখি বছরান্তে দুটি শাড়ি, হিসেবের সংসারে মাস শেষে টান পড়ে। তবু ওরা যেহেতু পারে, আমরাও পারি। হোক না ইমিটেশন, তোমাকে মানাই ভীষণ। আমি রাজপুত্র হলে তুমিও তো অপ্সরী। সামাজিক রীতিনীতি, ধর্ম ও রাজনীতি ওইসব বুঝি কম, বুঝি প্রেম, বুঝি নারী। অলিগলি পার করে দু কামরার ভাড়া বাড়ি, বারান্দার টবে গোলাপ, চায়ের কাপে জমবে আলাপ। কাটবে সময় কাব্যগানে, বসন্ত সুর বাজবে প্রাণে। মান অভিমান, ক্ষণ অনুক্ষণ, ভালোবেসে কাটবে জীবন। তোমার আমার যা প্রয়োজন, রোজ বিছানায় সেই আয়োজন। তুমি আমার পদ্মাবতী, তুমি আমার প্রথম নারী। তুমি যদি ভালোবাসতে পারো, আমিও তো বাসতে পারি। ভালোবাসতে পাগল হতে হয়, এমনি বুঝি ভালোবাসা হয়? সকাল সন্ধ্যা ভোর থাকবে না তো জোর, তবু জোরপূর্বক মনকে ঘরে বেঁধেই রাখতে হয়। সূর্য উঠুক কিংবা ডুবুক, মধ্যরাতে চাঁদও জাগুক, ইচ্ছে হলেই ভরা মৌসুম নীরব মোহময়। ভালোবাসলে রাত্রি দিন এক সুতোয় বাঁধতে হয়, এমনি কি আর ভালোবাসা হয়? মাঝ রাস্তায় অনেক ভিড়ে, চাহনিতে তার যে সুখ ফিরে। হৃদয় দোলে অন্তরালে, অবাক কথা কয়। আঙুল ছুঁয়ে মনের দুয়ার খুলেই দিতে হয়, এমনি বুঝি ভালোবাসা হয়? ধর্মভীরু মনের বাড়ি ছাড়িয়ে আসা দেবে পারি, নীল নীলিমায় হঠাৎ ছোঁয়ায় দুজন দুজনময়। ভালোবাসা কি অনেক ভেবে হয়? খুব সুন্দর কবিতার কবির নাম? কবিতা এটা ছিল ভালোবাসতে পাগল হতে হয়, কবি মৃন্ময়ী মৃত্তিকা। আর প্রথম কবিতাটি ছিল, কবিতার নাম আমরা, কবি মেঘদূত। খুবই ভালো। আমি তোমার কাছে আবার পরে বিদায় নিতে আসবো। দীপক, আমি এখন দেবনিষ্ঠার কাছে চলে যাচ্ছি। দেবনিষ্ঠা, তুমি আমাদেরকে আহ কবিতা আরেকটা আবৃত্তি, তোমার নিজের লেখা কিছু শোনাও আমাদেরকে। তোমার নিজের, তুমি হ্যাঁ, নিজে লেখালেখি নিজের করো। লেখা না হয়, হ্যাঁ নিজে লেখালেখি করি। আজকে হ্যাঁ, যেভাবে সাজিয়েছি, তো আচ্ছা অন্যভাবে ঠিক তো আছে, সাজিয়েছি, তোমার তোমার তো ইচ্ছা। আজকে নিজের লেখা রাখিনি। হ্যাঁ, ঠিক আজকে আছে, অনেক আরেকদিন বলি আমার আবার তো পছন্দের আসা হবে, কবিতাগুলোই। আবার দেখা হবে হ্যাঁ আমাদের আরেকদিন। হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি ঠিক এখন আছে। কি শোনাতে চাও? আরেকটা শোনো। আমার একটা ভালো লাগার কবিতা এবার শোনাই। কবি কেশব রঞ্জনের লেখা বৃষ্টিকে যদি বলি। বৃষ্টিকে যদি বলি, আমার স্বপ্নের মাটির ওপর একটু স্পর্শ দাও। যদি মাটিকে বলি, আমার রঙে মেতে উঠো। যদি নদীকে বলি, কথা শোনো, কথা বলো। যদি বলি, তোমার স্পর্শে মাটির প্রতিমার মুখে প্রিয় শব্দের ছবি দেখি, একটু হাসি হাসবে না? না, না অন্য শব্দের কোলাহলে হারিয়ে যাবে? বৃষ্টিকে যদি বলি, ফাগুন হাওয়ায় রঙের খেলায় তুমিও আমি নদীর ধারে বসে সোনালি ছবির শব্দ আঁকা আঁকি করি। যদি বলি, কোনো গোপন পথে একটু একটু করে হেঁটে চলি, তুমি তো বলবে না। তুমি বাতাসকে আপন করে নিজের হাতে পুতুল ভেবে খেলবে। যদি বলি, গোধূলি বেলায় তোমার ঘুঙুরের শব্দে বুকের মধ্যে বিশাল পিয়ানো বেজে ওঠে, প্রিয় শব্দকে ফিরিয়ে দিয়ে বলবে, না, না, না। প্রিয় শব্দের অহংকারে একটি বার মাথা তুলে
আকাশে উড়ন্ত শ্বেত পায়রার খেলায় মেতে উঠবে না? তবুও একটিবার কথা বলবে না? না, একটিবারও কি মাথা তুলে উঠবে না? না, বৃষ্টিকে যদি বলি আমার স্বপ্নের মাটির ওপর একটু স্পর্শ দাও, বৃষ্টিকে যদি বলি। খুব সুন্দর। এই ছিল আমার নিবেদনে। খুব আমার খুব সুন্দর ভালো হয়েছে। লাগে এটা বলতে, এত মিষ্টি কবিতা। হ্যাঁ, খুব মিষ্টি কবিতা। আমার তো এমনি বৃষ্টি ভালো লাগে, যেটা সত্যি কথা। আমি রেইন লাভার। বৃষ্টি আমাদের, হ্যাঁ, আমারও ভীষণ ভালো লাগে। আমি রেইন লাভার, যেটা সত্যি যে আমার বৃষ্টি খুবই ভালো লাগে। দেবনিষ্ঠা, খুব ভালো লাগলো হুম। তোমাদেরকে পেয়ে এখানে। তুমি কি আর কিছু শোনাতে চাচ্ছ দেবনিষ্ঠা, নাকি এটাই তোমার নিবেদন ছিল? আরেকটা শোনালে শোনাতে পারো, না, আমাদের হাতে যেটা আপনি বলবেন, যেটা আপনি আমাদের বলবেন, হাতে আমার কোনো আরেকটু ব্যাপার সময় নেই। আছে, আরেকটা তাহলে শোনাও, আরেকটু সময় আছে। বেশ, তাহলে শোনাই। তাহলে এবার শোনাই সলিল চৌধুরীর একটি কবিতা শোনাই। প্রখ্যাত গীতিকার, সুরকার, হুম, কিন্তু চলো তার চলো। কলমেও অনেক কবিতা উঠে এসেছে। যা পড়ে মুগ্ধ হতেই হয়, আমি জানি। সেরকম একটি কবিতা, একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে, নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়লো, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে, নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানে যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘুরাই ফেরাই, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি, শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস, এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর এ চাবি দিয়ে কোনো দরজা খোলে না। তবুও তুই ফেলে দিস না, তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবিগুলো খুলবে। জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবে। খুব সুন্দর কথাগুলো, ভীষণ সুন্দর। যে এত সুন্দর কথাগুলো, সত্য নিষ্ঠা, ঠিকই। আজকাল আর মানে চাবি এ, থাকলেও, মানে রিয়েল চাবি থাকলেও সেই সততা আর পাওয়া যাবে একদম। না। তা দেবনিষ্ঠা, আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। তুমি আমার বিশ্ব বাংলা কীর্তিকা সম্বন্ধে যদি কিছু বলতে চাও, বলো। বেশ খানিকটা সময় কবিতার উচ্চারণে ছিলাম, খুবই ভালো লাগলো। বিশ্ব বাংলার এই যে আয়োজন, এই অস্থির সময়ে যেটুকু স্বস্তি দিল, তার জন্য বিশ্ব বাংলার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, এবং আরো সাফল্য আসুক, এইভাবে গুটি গুটি পায়ে তারা এগিয়ে যাক। আহ শুধু যাওয়ার আগে এটুকুই বলবো, তোমার আমার স্বপ্নে থাকুক রূপকথাটা বেঁচে। দারুণ বলেছ, ধন্যবাদ তোমাকে। আমরাও তোমাকে পেয়ে অনেক খুশি হয়েছি এখানে, যে তুমি তোমার মূল্যবান সময়টুকু আমাদের এখানে তুমি তোমার ব্যয় করেছো আমাদের জন্য। আমি এখন চলে যাচ্ছি দীপকের কাছে। দীপক, আম, হ্যাঁ ভাইয়া, তুমি বলো এখন যে বিশ্ব বাংলা আর কীর্তিকা সম্বন্ধে তোমার যদি কিছু বলার থাকে, বলো। আমি তো নিয়মিত বিশ্ব বাংলার অনুষ্ঠানগুলো দেখি, যেহেতু আগে আমি জানি। এসেছি পরে।
এ পর্যন্ত যত লাইভ হয়েছে সবগুলোই দেখেছি। আর সিদ্ধার্থদা এবং তোমাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে দেবনিষ্ঠার কবিতা শুনলাম প্রথম। সেদিন হয়তো কয়েকদিন আগে দেবনিষ্ঠা পড়েছিল, রেকর্ডেড অংশটুকু একটু দেখেছিলাম, খুব ভালো পড়ে, ভালো লাগলো ওর সাথে পরিচিত হয়ে। আর বিশ্ব বাংলা এগিয়ে যাক, আরো বেশি বেশি করে অনুষ্ঠান করুক। এক সময় করোনা চলে গেলে বিশ্ব বাংলা বিশ্বের সকল জায়গায় বিশ্ব বাংলাকে নিয়ে পৌঁছুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষে কিছু লাইন পড়ছি। সেটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি ছোট কবিতা, অনেক ছিল বলার। অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে, পথ ছিল গো চলার, যদি দুদিন আগে আসতে। আজকে মহাসাগর স্রোতে চলেছি দূর পারের পথে, ঝরা পাতা হারায় যথা সেই আধারে ভাসতে, যাই সেই আধারে ভাসতে। গহন রাতি ডাকে আমায়, এসে তুমি আজকে কাঁদিয়ে গেলে হায় গো আমার বিদায় বেলার সাজকে। আসতে যদি হে অতিথি, ছিল যখন শুক্লা তিথি, ফুটতো চাপা সেদিন যদি চৈতালি চাঁদ হাসতে। সবাইকে শুভরাত্রি। খুব সুন্দর হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে তোমাদেরকে কাছে পেয়ে আজকে এখানে। খুব সুন্দর চমৎকার আবৃত্তি করেছো, তোমাদেরকে বিশ্ব বাংলা তরফ থেকে ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে দুজন বাচিক শিল্পীর আবৃত্তি শুনেছি, আপনারা সবাই আমার সাথে ছিলেন, আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের সাথে। আবারও দেখা হবে সামনের সপ্তাহে কোনো এক বাচিক শিল্পী, কোনো এক সাহিত্যিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সকলকে।